হ্যাঁ স্যার। ওকে, তাহলে তোমাদের সবাইকে গুড মর্নিং। আচ্ছা, আমি পড়াচ্ছিলাম যা সেটা হচ্ছে এই, আচ্ছা তোমরা এই হোয়াইট বোর্ডটা দেখতে পাচ্ছ তাই না? হ্যাঁ স্যার। আচ্ছা, পিডিএফ গুলো দেখতে পাচ্ছ? ওকে ওকে, এটা পিডিএফটা দেখতে পাচ্ছ? হ্যাঁ হ্যাঁ স্যার, স্যার। দেখা যাচ্ছে। আচ্ছা, ফার্স্ট ফার্স্ট ক্লাস, ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। সুতরাং আমি আমার তো দায়িত্ব হচ্ছে যে অ্যাটমিক অ্যান্ড মলিকুলার ফিজিক্সটা পড়ানো, এবং অ্যাটমিক ফিজিক্স পার্টে আমি বলেছি দুটো পার্টে আমি পড়াবো, একটা হচ্ছে অ্যাটমিক স্পেকট্রোস্কোপি আর একটা হচ্ছে অ্যাটমিক স্ট্রাকচার। কেমন? অ্যাটমিক স্পেকট্রোস্কোপি আমি শুরু করে দিয়েছি, অর্থাৎ অ্যাটমের সাথে ফিল্ডের ইন্টারঅ্যাকশন। অবভিয়াসলি আমি ওয়ান ইলেকট্রন অ্যাটমের কথাই ভাবছি, আমি তার চেয়ে বেশি কমপ্লেক্স অ্যাটমের কথা ভাবছি না। কেমন? ওয়ান ইলেকট্রন অ্যাটমের জন্য আমি তার করেসপন্ডিং স্পেকট্রোস্কোপি আমি দেখছি, অর্থাৎ কিনা ওয়ান ইলেকট্রন অ্যাটম যখন এক্সটার্নাল ফিল্ডের সাথে ইন্টারঅ্যাক্ট করে তাহলে কি ঘটবে এবং কেমন কি হবে সেই সবগুলো আলোচনা করা হচ্ছে। এবং এই কনটেক্সটে আমি বলেছিলাম যে অ্যাটম ফিল্ড ইন্টারাকশন করার জন্য আমি যেটা ইউজ করছি সেটা হচ্ছে সেমি ক্লাসিক্যাল থিওরি। এবং সেমি ক্লাসিক্যাল থিওরি করে এবং তারপরে তার ইন্টারাকশনটা ঠিক মতো লেখার পরে ইন্টারাকশনটাকে আমি একটা স্মল পারটার্বেশন ধরেছিলাম, স্মল পারটার্বেশন ধরে এবং সেটা টাইম ডিপেন্ডেন্ট বলে টাইম ডিপেন্ডেন্ট পারটার্বেশন থিওরি কষেছি। কষার পরে আমি ট্রানজিশন প্রবাবিলিটি এবং ট্রানজিশন রেট ইত্যাদি বের করেছি। করে তারপরে আমি যেটা পেলাম সেটা হচ্ছে যে অ্যাটম এবং ফিল্ড যখন ইন্টারঅ্যাক্ট করে তখন তিনটে ইভেন্ট হতে পারে। একটা হচ্ছে তোমার স্পন্টেনিয়াস এমিশন, স্টিমুলেটেড এমিশন এবং তোমার হচ্ছে গিয়ে সিম্পল অ্যাবজর্পশন। এবং এই অ্যাবজর্পশন, স্পন্টেনিয়াস এমিশন এবং স্টিমুলেটেড এমিশন এইগুলো কিন্তু খুব ক্রুশিয়াল, এবং এটা ডিপেন্ড করে কিসের উপরে? একটা পার্টিকুলার ম্যাট্রিক্স এলিমেন্টের উপরে ডিপেন্ড করে, এমবিএ। এম ম্যাট্রিক্স এলিমেন্টটা কেমন ছিল? ই টু দি পাওয়ার আই কে ডট আর, তাই তো, ই টু দি পাওয়ার আই কে ডট আর এপসিলন, এপসিলন হচ্ছে পোলারাইজেশন ভেক্টর, ডট ডেল, এবং তার যে ম্যাট্রিক্স এলিমেন্ট বিটুইন এ অ্যান্ড বি স্টেট। কেমন? অর্থাৎ এই ম্যাট্রিক্স এলিমেন্টটা বের করতে হবে। বের করতে গিয়ে আমি তোমাদের যেটা করে দিয়েছিলাম সেটা হচ্ছে এই যে ডাইপোল অ্যাপ্রক্সিমেশন নিলে আমাদের খুব সুবিধে হয়ে যায়। ডাইপোল অ্যাপ্রক্সিমেশনের আন্ডারে আমরা কিছুটা পড়াশোনা অলরেডি করেছি, এবং ডাইপোল অ্যাপ্রক্সিমেশন করে আমি তোমাদের ট্রানজিশন প্রবাবিলিটির করেসপন্ডিং ম্যাট্রিক্স এলিমেন্ট বের করে দিয়েছি। কেমন? এবং সেটাকে দেখা গেল সেই ম্যাট্রিক্স এলিমেন্ট ফাইনালি ইট কেম থ্রু তোমার ডাইপোল মোমেন্ট ম্যাট্রিক্স এলিমেন্ট। এবং এই কনটেক্সটে তোমাদের আমি বলেছিলাম এই যে ট্রানজিশন যখন হবে, কখন হবে না, যখন তোমার ম্যাট্রিক্স এলিমেন্টের নন জিরো হবে। সুতরাং যদি ম্যাট্রিক্স এলিমেন্টটা নাও এমবিএ, তাহলে সেটা যদি সবসময় জিরো হয় তাহলে আমি বলবো যে একদম স্ট্রিক্টলি ফরবিডেন। আর যদি তোমার এম এর জায়গায় যদি ডাইপোল মোমেন্ট হিসেবে ইউজ করো, ইলেকট্রিক ডাইপোল মোমেন্ট, তাহলে সেক্ষেত্রে হবে ডাইপোল ফরবিডেন ট্রানজিশন। কিন্তু ডাইপোল ফরবিডেন ট্রানজিশন হলেও তার হায়ার অর্ডার ট্রানজিশন থাকতে পারে। এইসব আলোচনাগুলো করেছি। করে আমি যথারীতি এগিয়ে গিয়ে তারপরে আমি তোমাদের বলেছিলাম যে যেহেতু আমরা তিন রকমের ঘটনার কথা বলেছি, সেই তিনটে ঘটনা কিন্তু অনেক আগেই জানা ছিল, এবং সেগুলো আইনস্টাইন অলরেডি এই জিনিসটা নিয়ে আগে কথা বলে রেখেছেন। কেমন? এবং তারপরে দেখা গেল যে একদম কোন রকম কোয়ান্টাম মেকানিক্স না ইউজ করে শুধুমাত্র প্ল্যাঙ্ক থিওরি এবং এবং ক্লাসিক্যাল ইলেকট্রোডাইনামিক্স বলবো না, প্ল্যাঙ্ক থিওরি এবং তোমার কি বলতো থার্মোডাইনামিক্স, অর্থাৎ ক্লাসিক্যাল থার্মোডাইনামিক্স, তাই তো, সেই থার্মোডাইনামিক্স ইউজ করে তাহলে কি হবে না, উই ক্যান গেট দ্য এক্সপ্রেশন ফর দি আইনস্টাইন কোএফিসিয়েন্টস। যেমন আইনস্টাইন কোএফিসিয়েন্ট, এবং তারা দেখা গেছিল যে আইনস্টাইন কোএফিসিয়েন্ট তিনটে কোএফিসিয়েন্ট আমরা রিলেট করেছিলাম। একটা হচ্ছে আইনস্টাইন কোএফিসিয়েন্ট ফর অ্যাবসর্পশন, আর একটা আইনস্টাইন কোএফিসিয়েন্ট ফর স্টিমুলেটেড এমিশন। এগুলো অবশ্যই তোমার অ্যাবসর্পশন বলতে মিন করেছি স্টিমুলেটেড এমিশন, এই দুটো সমান। আবার যদি তোমার লেভেলে কোনো ডিজেনারেশন না থাকে তাহলে এটাকে সমান, এবং এটাকে বলা হয়েছিল প্রিন্সিপাল অফ ডিটেল ব্যালেন্স। অন দি আদার হ্যান্ড আইনস্টাইন এ কোএফিসিয়েন্টটা কিসের সাথে রিলেটেড? স্পন্টেনিয়াস এমিশনের সাথে রিলেটেড। এই বলে আমি গতদিনে থেমেছিলাম, তাই তো। সো লেট আস স্টার্ট ফ্রম দেয়ার। আচ্ছা, তাহলে দেখো যে আমার খুব ক্রুশিয়াল ব্যাপার হচ্ছে ম্যাট্রিক্স এলিমেন্টটা কষা। ম্যাট্রিক্স এলিমেন্ট থাকবে কি থাকবে না সেটার উপরে ডিপেন্ড করে আমার ট্রানজিশনটা হবে। কেমন হবে? এসেছো তো নাকি? আমি তো আগের দিনে কথাগুলো বললাম, এবারে নতুন পড়া হবে। এই বাবা, কারা সব বসে আছে?
কি কতজন গো? অঙ্কিতা, উর্গেন, শালিনী, কেন এটা ঢুকতে পারছে না কেন? বেশ, তাহলে এক কাজ করা যাক। তাহলে আমি আজকের পড়া অ্যাকচুয়ালি শুরু করি তাহলে, কেমন? আজকের পড়া শুরু করার জন্য আমি যেটা করব সেটা হচ্ছে এই, যে আমি তোমাদের বারবার বলছি যে ওই ম্যাট্রিক্স এলিমেন্ট খুব ক্রুশিয়াল, কেমন? এই কনটেক্সটে যেহেতু আমি বলেছি যে কখন তোমার ট্রানজিশন হবে আর কখন ট্রানজিশন হবে না, এটা ডিপেন্ড করবে ম্যাট্রিক্স এলিমেন্টের উপরে, কেমন? এমবিএ বার করো, আমি জাস্ট এই যে এমবিএ বলে কথাটা ছিল না সবসময়, বা এখানে ডিবিএ ছিল, তাই তো? সেগুলো তোমার নন জিরো হবে কখন তার উপর ডিপেন্ড করে। আচ্ছা, এনিওয়ে, সুতরাং আমি এক কাজ করি, এরপরে আমি চলে যাই যে এই ম্যাট্রিক্স এলিমেন্ট কখন নন জিরো হবে তার যে কন্ডিশন, সেই কন্ডিশনটা যেটা দেবে তোমাকে সেটি হচ্ছে সিলেকশন রুল। কেমন? সিলেকশন রুল তোমাকে ঠিক করে দেবে যে কোন ট্রানজিশনটা সম্ভব। কেন এই কথাটা বলছি? যে অ্যাটমে দেয়ার আর লট অফ লেভেলস, কেমন? কোন লেভেল থেকে কোন লেভেলের ট্রানজিশন সম্ভব, কেমন? সেটা যদিও বোর থিওরি বলেছিল যে একটা তোমার স্টেশনারি স্টেট থেকে আরেকটা স্টেশনারি স্টেটে যেতে পারে, কিন্তু এছাড়া কিছু বোর থিওরি বলেনি, কেমন? কিন্তু আমরা আরো বেশি সফিস্টিকেটেড থিওরি আমরা অলরেডি ইউজ করতে শুরু করে দিয়েছি, কারণ আমাদের কোয়ান্টাম মেকানিক্সটা জানা হয়ে গেছে এখন। এবং বোর তখন যেটা করেছিল সেটা ইন টার্মস অফ প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার, কিন্তু এখন আমাদের অনেক কিছুই জানা হয়ে গেছে। সুতরাং আমরা এখন ঠিক করতে পারবো কখন ট্রানজিশন হবে আর কখন ট্রানজিশন হবে না, এবং দ্যাট, এই যে ঠিক করাটা, এইটাই হচ্ছে রুল, অর্থাৎ দ্যাট সিলেকশন রুল। সিলেকশন রুল উইল give you the power to tell that which transition will take place between the energy levels, অর্থাৎ এনার্জি লেভেলের কি কন্ডিশন হলে ট্রানজিশনটা পাবে সেটা তোমাকে দেখতে হবে, কেমন? সেটা দেখার জন্য আমি মনে করো ডাইপোল সিলেকশন রুল চলে যাই। ডাইপোল সিলেকশন রুল মানে কি বলতো? ওই যখন তোমার ম্যাট্রিক্স এলিমেন্টটা ডাইপোল ম্যাট্রিক্স এলিমেন্ট, এবং সেক্ষেত্রে আমার ফাইনালি যেটা দাঁড়াবে সেটা হচ্ছে এই ই ডট আর বি এ, এই ফ্যাক্টরটা ভীষণ দরকার হয়ে পড়েছে, তাই তো? ই ডট আর বি এ স্কোয়ার, এই জিনিসটা ডাইপোল সিলেকশন রুলের জন্য পার্টিকুলারলি, তখন ই ডট আর বি এ, এই যে মড স্কোয়ার, এইটা আমার দরকার এই সিলেকশন। জাস্ট ইউ চেক ই ডট আর বি এ স্কোয়ার, এই জিনিসটা আমি যদি বের করতে পারি, ইনফ্যাক্ট আমি এখানে তোমার কি করেছি বলতো, পুরো জিনিসটা আমি ইন্টিগ্রেট করে সব ডিরেকশনটাকে ইন্টিগ্রেট করে ফেলেছিলাম। কিন্তু এমন তো হতে পারে ই ডট আর বি এ কোথাও জিরো হলো, কোথাও বা নন জিরো হলো। যেখানে জিরো হবে তাহলে সেখানে সেক্ষেত্রে তো হবেই না, কেমন? সুতরাং আমাকে দেখতে হবে যে ই ডট আর বি এ কোথায় জিরো হয় আর কোথায় জিরো হয় না, ইত্যাদি ইত্যাদি। অর্থাৎ এইটা থেকেই আমি বলতে পারবো দ্যাট ইজ দ্য রুল, যেটা ডাইপোল সিলেকশন রুল বলবো, কেমন? আচ্ছা, এটা করার জন্য আমি একটু ম্যাথমেটিক্যাল কনসেপ্টে যাব। তোমরা হয়তো অলরেডি পড়েছো যে যে স্ফেরিক্যাল কম্পোনেন্ট বলে একটা কথা আমি ইউজ করছি, এবং এটা তোমরা কি বলে এটাকে তোমরা, ও এনিওয়ে, আই ক্যান ইউজ ইজিলি। সেটা হচ্ছে এই যে এটাকে আমরা কি বলি যে না, ভেক্টর অপারেটর। তোমরা ভেক্টর অপারেটরের নামটা শুনেছো কি? ভেক্টর অপারেটর, ফর এক্সাম্পল, আমি তোমাদের অত জটিল করে বললে হয়তো তোমাদের অসুবিধা হতে পারে, তার চেয়ে বরঞ্চ অ্যাঙ্গুলার মোমেন্টামের কথা ভাবো। অ্যাঙ্গুলার মোমেন্টাম ইজ অলসো এ ভেক্টর অপারেটর ইন সাম সেন্স, কেমন? তাদের কিছু পার্টিকুলার কমিউটেশন রিলেশন আছে, কেমন? সুতরাং তুমি অ্যাঙ্গুলার মোমেন্টাম যখন লেখো তখন তাদের মধ্যে তুমি দেখবে যে তুমি একটা রেইজিং লোয়ারিং অপারেটর ইত্যাদি করতে পারো। তার মানে কি এল প্লাস, এল মাইনাস, এল জেড ইত্যাদি ইত্যাদি, ফর্ম স্টার্টিং ফ্রম এল অপারেটর। এল অপারেটর মানে অবভিয়াসলি তাদের এল এক্স আছে, এল ওয়াই আছে, এল জেড আছে। এক্স এল angular momentum about x axis, ly ঠিক similarly about this and z axis। তাহলে ঠিক ওই একই অ্যানালজি এটা লিখতে পারি, কেমন? আচ্ছা, এক্ষেত্রে দেখো যে ই ডট আর বি এ, ই ডট আর বি এ স্কোয়ার বার করার সময় আমি দুটো ভেক্টর আছে, ই ভেক্টর আছে আর বি এ আরেকটা ভেক্টর আছে। এটাকে যদি আমি ভেক্টর অপারেটর টার্মসে ভাবার চেষ্টা করি তাহলে কি হবে দেখো, এটাই হচ্ছে তোমার স্ফেরিক্যাল কম্পোনেন্ট বলা হয়।
তোমরা স্পেরিক্যাল কম্পোনেন্ট কোনো কনটেক্সটে আর পড়েছো কিনা আমার ঠিক জানা নেই, আমি বুঝতে পারছি না তোমরা পড়েছো কিনা। আর যদি না পড়েও থাকো তাহলে আমি জাস্ট ইন্ট্রোডিউস করে দিচ্ছি, ইন্ট্রোডিউস করে দিয়ে আমি করছি যে দেখো যে আমি এই যে ই ভেক্টর, হোয়াট ইজ ই ভেক্টর? ই ভেক্টর হচ্ছে তোমার বেসিক্যালি পোলারাইজেশন ভেক্টর। ই হচ্ছে পোলারাইজেশন ভেক্টর, আর হচ্ছে তোমার পজিশন ভেক্টর, তাই তো? আর হচ্ছে পজিশন ভেক্টর, তার বি হচ্ছে তোমার অবভিয়াসলি তার ম্যাট্রিক্স এলিমেন্ট। তাহলে ই ডট আর বি এ এই ভেক্টর ডট প্রোডাক্টটা আমাকে বের করতে হবে, করার পরে তার মড স্কয়ার বের করব। তাহলে এটা বার করার জন্য আমি বললাম উই জাস্ট ট্রাই টু হ্যাভ ইট ইন দা স্পেরিক্যাল কম্পোনেন্টস। স্পেরিক্যাল কম্পোনেন্টস এর একটা কি ব্যাপার বলো তো? স্পেরিক্যাল কম্পোনেন্টস এ আমরা কম্পোনেন্ট গুলো এইভাবে লিখি অ্যাজ ইফ দিস ইজ ইন দা জেড ডিরেকশন, অ্যানাদার ইজ প্লাস, অ্যানাদার ইজ মাইনাস। তার মানে কি, আর এটা হচ্ছে তোমার এল প্লাস এল মাইনাস টাইপের জিনিস। অর্থাৎ আমরা মনে করো ই ওয়ান লিখলাম, মানে যখন ওয়ান কম্পোনেন্ট, অর্থাৎ যে তোমার বেসিক্যালি তোমরা যেটা এল প্লাস বলো, রেইজিং অপারেটর বলো, তেমন ঠিক একই অ্যানালজি দিয়ে একটু সাইনের ব্যাপারগুলো একটু দেখে নেবে। জাস্ট দিস ইজ দ্য ডেফিনিশন, দ্যাটস অল, নাথিং এলস, নাথিং এলস, ডোন্ট ওয়ারি অ্যাবাউট দ্যাট। আচ্ছা, সো দিস ইজ দ্য স্ফেরিক্যাল কম্পোনেন্ট অফ দি পোলারাইজেশন ভেক্টর। কেমন? দিস ইজ এ ম্যাথমেটিক্যাল টুল, জাস্ট ট্রিট ইট অ্যাজ এ ম্যাথমেটিক্যাল টুল অ্যান্ড দেন উই উইল গো ফর। কারণ এইটা করলে আমাদের সুবিধে হচ্ছে যে আমরা সঙ্গে সঙ্গে সিলেকশন রুলটা খুব সহজে বের করতে পারবো। হাউ ক্যান আই ডু দ্যাট? না, আমরা একটা কি করলাম, এটাকে স্ফেরিক্যাল কম্পোনেন্টের আকারে লিখলাম। কাকে লিখলাম? না, তোমার হচ্ছে গিয়ে এই পোলারাইজেশন ভেক্টরটাকে স্ফেরিক্যাল কম্পোনেন্টের আকারে লিখছি। সেটাকে কি, E1 is equal to minus 1 by root 2 usual EX plus IUI। EX টা কি বলতো? পোলারাইজেশন ভেক্টরের X কম্পোনেন্ট, EY হচ্ছে কি পোলারাইজেশন ভেক্টরের Y কম্পোনেন্ট। অফ কোর্স দিস আর ইউনিট ভেক্টর, যেমন EX আর প্লাস IUI। যেমন সেইটাকেই আমরা বললাম যে তোমার স্ফেরিক্যাল কম্পোনেন্ট হিসেবে লিখতে পারি E1। তোমরা যেমন এল প্লাস কে কি লেখো, এল কে বা LX প্লাস ILY লেখো, তাই না? পাশে একটা তোমার এখানে একটা শুধু ফ্যাক্টর গুণ করা আছে জাস্ট ফর নর্মালাইজেশন এন্ড সামথিং এলস, তাই তো? E1 equal to this is the way of defining only, just don't worry about that। আচ্ছা, সুতরাং E0 হচ্ছে তোমার EZ, অর্থাৎ কিনা জেড কম্পোনেন্ট বরাবর E0। যেমন E মাইনাসটা কি হবে? তার উল্টো কম্পোনেন্ট, অর্থাৎ 1 by root 2 EX minus EY। Once you adopt this type of notation, যেমন আমি আরেকবার রিপিট করছি, আমার কি ছিল বলতো? ই ভেক্টরটা ছিল তোমার কি বলতো? পোলারাইজেশন ভেক্টর। এটা যদি তুমি কার্টেসিয়ান কোঅর্ডিনেটে ভাবো তাহলে তার কম্পোনেন্ট ছিল কত? EX EY EZ, তাই তো? আমি বললাম না, আমি কার্টেসিয়ান কোঅর্ডিনেটে থাকতে চাই না, আমি যেতে চাই স্ফেরিক্যাল কম্পোনেন্টে। স্ফেরিক্যাল কম্পোনেন্ট আমি ডিফাইন করলাম, স্ফেরিক্যাল কম্পোনেন্টের E1 E0 E-1, কেমন? অর্থাৎ এটা কি বলতো? এটা বেসিক কিউ ইকুয়াল টু 0 প্লাস মাইনাস 1, অর্থাৎ ই কিউ লিখছি। ই যখন 1 তখন 1 বাই রুট 2 লাইক দিস। ঠিক আছে? তুমি যদি এই নোটেশনটা অ্যাডপ্ট করো তাহলে এই আর ভেক্টরের জন্য আমি লিখতে পারবো, তাহলে R1 টা কত হবে? মাইনাস 1 বাই রুট 2 এক্স প্লাস IY। কেমন? ঠিক সিমিলারলি এবং R2 টা কত হবে? R2 নয়, R0 টা হচ্ছে জেড, এবং আর মাইনাস 1 যেটা কম্পোনেন্ট সেটা হবে 1 বাই রুট 2 এক্স মাইনাস IY। কেমন? ঠিক আছে? আমার মনে হয় তোমাদের কোনো অসুবিধা নেই। আমি জাস্ট একটা অন্য একটা, এটাকে তুমি স্ফেরিক্যাল কম্পোনেন্ট বলছি, তুমি যদি এটাকে অন্য নামে দাও কিছু যায় আসে না, কিন্তু এটাকে টেকনিক্যালি স্ফেরিক্যাল কম্পোনেন্ট বলা। কেমন? অর্থাৎ আমি যেন অ্যাজ ইফ একটা ট্রান্সফরমেশন নিচ্ছি, সাম সর্ট অফ ট্রান্সফরমেশন। সুতরাং আমার এই নোটেশনে আমি লিখলাম, কেমন? এই নোটেশনে E1 E0 E-1 এবং R1 R0 R-1, ঠিক আছে? আচ্ছা, R1 টা কি বেসিক্যালি? R1 হচ্ছে তোমার এইভাবে আমি স্ফেরিক্যাল কম্পোনেন্টে লিখেছি x প্লাস IY, কিন্তু এই স্ফেরিক্যাল কম্পোনেন্টের অংশটাকে আমি স্ফেরিক্যাল হারমোনিক্সের টার্মসে লিখতে পারি। কি করে লিখবো? x ইকুয়াল টু কত? r sin থিটা cos phi, তাই তো? x ইকুয়াল টু r sin থিটা cos phi, y ইকুয়াল টু r sin থিটা sin phi। তাহলে মাইনাস 1 বাই রুট 2 কমন নিলো, r sin থিটা কমন গেল, তাহলে এটা ভেতরে পড়ে থাকবে কি? cos phi প্লাস i sin phi, সেটা হচ্ছে e টু দি পাওয়ার i phi।
বুঝতে পেরেছো? তার মানে স্ফেরিক্যাল কম্পোনেন্ট r1 ক্যান বি রিটেন অ্যাজ -1/√2 r sin θ e phi। এইটাকে তুমি যদি আরেকটু গোছাও, আরটা রইলো, তাই তো, আরটা তো রইলো, তারপরে 4π/3 স্কয়ার রুট অফ রইলো, আর y11 থিটা ফাই হিসেবে লিখতে পারি এই বস্তুটিকে। অর্থাৎ y11 থিটা ফাই, এই পুরো জিনিসটাকে আমি অ্যাডজাস্ট করলাম, সরি, যেটা করতো কি বলতো, 1/√2 সাইন থিটা ই ফাই, তার বদলে অ্যাজ ইফ আমি পুরো জিনিসটাকে অ্যাডজাস্ট করে এই আনলাম, কেমন? অর্থাৎ just you can you write down the spherical harmonics and you will get it. Unfortunately আমার কাছে লেখা নেই, সুতরাং y, আচ্ছা ওকে, মেবি বইতে আছে অবভিয়াসলি, আমার মনে নেবে, আচ্ছা কোথায় আছে বাবু, আচ্ছা আমি পরে দেখিয়ে দিচ্ছি। জাস্ট ইউ ক্যান বিলিভ মি দ্যাট এইটাকে তুমি যদি অ্যাডজাস্ট করো, করলে আলটিমেটলি যেটা হবে y11 থিটা ফাই। তারপরে দেখো spherical component r1 can be written as r into y11 theta phi multiplied by some factor, কেমন? r0 টা কত? r0 টা হচ্ছে z, r0 টা যেহেতু z, বুঝতেই পারছো spherical component r0 টা z হয়। z মানে হচ্ছে তোমার spherical polar coordinate যদি যাও, তাহলে z equal to r cos theta, তাহলে r cos theta টাকে আবার তুমি লিখতে পারো r into 4π/3 to the power half y10 theta phi, কেমন? অর্থাৎ এই cos theta টাকে আমি লিখতে পারি, এই ফর্মে লিখতে পারি in terms of spherical harmonics। ঠিক সিমিলারলি r-1 টাকে এইভাবে লেখা যায়, কেমন? তাহলে আমি দেখো যে e1 e0 e-1 স্ফেরিক্যাল কম্পোনেন্ট হিসেবে লিখলাম, ঠিক তেমনি r1 r0 r- এইটাকেও স্ফেরিক্যাল কম্পোনেন্ট লিখলাম, কিন্তু সেটার আবার রাইট হ্যান্ড সাইডকে ইকুয়েট করলাম কার সাথে? স্ফেরিক্যাল পোলার কোঅর্ডিনেটের নোটেশন দিয়ে, অর্থাৎ স্ফেরিক্যাল পোলার কোঅর্ডিনেটের কম্পোনেন্ট দিয়ে, তাই তো? আচ্ছা, এইটা করার পরে এইবার আমি ডট প্রোডাক্টটা নেব। ডট প্রোডাক্টে যখন নেব, তাহলে দেখো ই ডট আর বি এ, ই ডট আর বি এ মানে কি? অর্থাৎ আমি যেন এসি ডট প্রোডাক্ট নিচ্ছি, কেমন? ই ডট আর বি এ, দেখো যে স্ফেরিক্যাল কম্পোনেন্ট তাহলে কি হবে? E1 RBA তার 1 কম্পোনেন্ট, E0 RBA তার 0 কম্পোনেন্ট, E-1 RBA তার -1 কম্পোনেন্ট, তিনটে পার্ট থাকবে, অর্থাৎ সাম হবে Q ইকুয়াল টু 0 থেকে 0 প্লাস 1 -1, তিনটে জিনিস আছে। আচ্ছা, এখানে ডট প্রোডাক্ট নিচ্ছ যখন, এখানে একটু খেয়াল রাখবে তোমরা, ডট প্রোডাক্ট করে তুমি তো স্কেলার পাবে বেসিক্যালি, আর এইগুলো সব কিন্তু এখন তোমার কি বেসিক্যালি এটা ম্যাট্রিক্স ফর্মে লেখা হয়েছে। ম্যাট্রিক্স ফর্মে লিখলে তোমার এই যে ডট প্রোডাক্টটা করার সময় তোমাকে একটু খেয়াল রাখতে হবে, এইটাকে তুমি কি করবে বলো তো, এটাকে তুমি স্টার করে নেবে, যাতে করে এটা কি হয়, অর্থাৎ এটা তোমার যাতে করে ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশনের কম্প্যাটিবিলিটি আছে, কেমন? তুমি এখন তো দুটো ভেক্টরের যখন ডট প্রোডাক্ট নাও, ডট প্রোডাক্ট নিলে এ ডট বি, তার মানে সেটা তখন ডট প্রোডাক্ট নাও, তখন একটাকে কলাম ভেক্টর করতে হয় আর একটাকে রো ভেক্টর করতে হয়, না হলে তো ডট প্রোডাক্ট নিতে হবে না। কিন্তু তুমি তো আর 11-12 বা যখন বিএসসি ফার্স্ট ইয়ারে পড়ানো হয়, তখন তো আমরা ম্যাট্রিক্স আইডিয়াটা তখন পরিষ্কার নয় তাদের কাছে, তারা এ ডট বি ইকুয়াল টু a1 b1 প্লাস a2 b2 করে লিখে দিল, কেমন? কিন্তু আসে করতে গিয়ে আসে বেসিক্যালি এই ম্যাট্রিক্স ডট প্রোডাক্ট, সরি ম্যাট্রিক্স প্রোডাক্ট থেকে, কেমন? সেই জন্য আমরা প্রোডাক্ট করার সময় একটু খেয়াল রাখবো। ই ডট আরবিএ মানে কি? এটা স্টার, তাই তো, ই স্টার আরবিএ কিউ, কেমন? এই যে জাস্ট ডট প্রোডাক্টটাকে এইভাবে লেখা হবে, কেমন? তাহলে দেখো এখানে অর্থ কি? মাইনাস ই1 স্টার, এটা RBA1, তাই তো? RBA1 টাকে আমরা আচ্ছা আমি, আরে বাবা রে, RBA1 টা কি ছিল? RBA1 মানে এই R1 লিখতে বুঝেছো? একটু খেয়াল করো, এটা দেখো E1 স্টার, আমি ওটাকে চেঞ্জ করছি না, মনে করো E1 স্টার, তাহলে আমি কি লিখছি দেখো, একটু খেয়াল করবে। E1 স্টার, কেমন? তিনটে কম্পোনেন্ট, E1 E0 E-1, তাহলে আমি লিখছি প্রথমে E1 স্টার, এবারে RBA কিউব, RBA1 টা কি বলতো? এই R1 B আর এর মধ্যে এক্সপেকটেশন, তাহলে -1/√2
xba প্লাস i yba, মাইনাসটা একটা আছে মাইনাস e1 স্টার 1/√2 xba প্লাস i yba, ঠিক আছে। সেকেন্ডটা E0 স্টার, আর এটা কি RB এর বদলে তুমি কি লিখবে, RB এর বদলে R0 হচ্ছে তোমার Z, তাহলে এটা RBA করার অর্থ হলো ZBA, তাই তো। সুতরাং ZBA ঠিক সিমিলারলি বাকিটা, তাই তো। তার মানে E.RBA, এই E.RBA-টাকে আমি এইভাবে আমি লিখতে পারি E1 স্টার ইত্যাদি ইত্যাদি, কেমন। আচ্ছা, এই যে ডট প্রোডাক্টটা লেখা হয়েছে না, এই ডট প্রোডাক্টটাকে আমি আবার এটা একটু অন্য ফর্মেও লিখতে পারি। E.RBA can be written as EQ star multiplied by some sort of this IQ, একটা ফ্যাক্টর, এটাকে ইন্টিগ্রেশন বেসিক্যালি IQ n প্রাইম l প্রাইম m প্রাইম এবং nlm, কেমন। এইটাকে আমরা এই ফর্মে লিখতেও পারি। আবার এটা কি করে লেখা হলো দেখো, যেখানে IQ nlm is equal to this, কেমন। এটা কি করে লিখলাম, তোমাকে সঙ্গে সঙ্গে প্রশ্ন উঠবে। আচ্ছা বেশ, আর তোমাদের যদি সন্দেহ থাকে আমি তোমায় একটু বলে দিই, যে মনে করো এইটা আমি আচ্ছা এখানে একটু খেয়াল রাখবে যে আমি xba yba এগুলোর বদলে কি লিখেছিলাম, এগুলো বেসিক্যালি আমার এখানে কি আসবে বলতো, এখানে যখন xba লিখছো বেসিক্যালি কি rba sin থিটা ইত্যাদি ইত্যাদি লিখেছো, তাই তো, rba 4π/3 ইত্যাদি ইত্যাদি, তাই তো, y11 থিটা ফাই, ঠিক আছে। আচ্ছা তাহলে এইটাকে আমি r1 যখন লিখছি y11 থিটা ফাই, r0 যখন লিখছি y10 থিটা ফাই, r-1 যখন লিখছো y1 মাইনাস থিটা ফাই, কেমন। আচ্ছা এইবারে খেয়াল করো, তাহলে এখানে তুমি তুমি কি করছো, এখানে xba একটু একটু খেয়াল করবে আমি কি বলছি। xba মানে কি বলতো, সাই বি স্টার এক্স সাই এ দেবে, তাই তো। xba মানে কি, তুমি কি লেখো xba এর বদলে সাই বি স্টার এক্স সাই এ, তাই তো। এটা তো ম্যাট্রিক্স এলিমেন্ট, তুমি আমার বোর্ড আছে। তাহলে দেখো যে আমি যদি এইভাবে লিখি যে জাস্ট মিনিট, আমি জেরক্সটা কোথায় গেল, আচ্ছা আমি একটু বোর্ডে চলে যাই, কেমন, তাহলে সুবিধা হবে বুঝতে। আচ্ছা বোর্ডে যাচ্ছি, মনে করো আমি যদি এইরকম ভাবে লিখতে যাই যে এক্স বিএ ফর এক্সাম্পল, কেমন, এক্স বিএ, এটাকে আমি কি লিখি, এটাকে লিখি বেসিক্যালি স্টার, তাই তো, সাই বি স্টার এক্স সাই এ কি, এটা লিখি এক্স বি ইকুয়াল টু, তাহলে সাই বি স্টার, এটা তো এটা কি বেসিক্যালি, এটা তোমার 1 ইলেকট্রন অ্যাটমের ওয়েভ ফাংশন ফর বি স্টেট, তারপরে হাইড্রোজেন অ্যাটমের ওয়েভ ফাংশন যেমন তোমরা লেখো, তাই তো। সেটাকে কি করে লেখো, সেটাকে লেখো তোমরা, এই ওয়েভ ফাংশনটাকে তোমরা লিখবে সাই বি স্টার, যদি লিখেই থাকো সাই বি, সাই মানে সাইটা তোমরা কি লেখো, আর আর হচ্ছে এটা আর ভেক্টর রেডিয়াস ভেক্টর, আর আর এজ এ ফাংশন অফ, আর এজ এ ফাংশন অফ আর বেসিক্যালি, এবং তার সেটা এটা কিসের উপর ডিপেন্ড করে, এন আর এল এর উপরে ডিপেন্ড করে, তাই তো, এন আর এল এর উপর ডিপেন্ড করে, আর সঙ্গে কি থাকে ওয়াই এল এম থিটা ফাই থাকে, তাই না। তোমরা যখন ইয়ে করেছিলে স্পেরিক্যাল পোলার কারেন্টে হাইড্রোজেন অ্যাটম সলভ করেছিলে, তখন তোমরা কি করেছিলে, হাইড্রোজেন অ্যাটম লেখার মানে হ্যামিল্টনটা লেখার পরে তোমরা ওয়েভ ফাংশনটাকে সেপারেশন অফ ভ্যারিয়েবল টেকনিক ইউজ করেছিলে। সেপারেশন অফ ভ্যারিয়েবল টেকনিক করার সময় ইউ জাস্ট রিকল, তোমরা কি করেছিলে বলতো, একটা ডেল স্কয়ার সাই টাইপের হয়েছিল তো, ডেল স্কয়ার সাই ইকুয়াল টু মানে -1/r ইত্যাদি ইত্যাদি ছিল, তাই তো। তাহলে এটাকে তুমি কি করেছিলে, যে সলিউশন করার জন্য সাই এজ এ ফাংশন অফ আর থিটা ফাই যখন লিখেছিলে, তখন তুমি বলেছিলে দিস শুড বি লাইক দিস, কিরকম হবে বলতো, আর এজ এ ফাংশন অফ আর বা দিস, আচ্ছা ওটা কি কি লিখেছিল, এনিওয়ে, and into by r
তারপরে কি লিখেছিলে, তারপরে ছিল পি এজ এ ফাংশন অফ থিটা এন্ড কিউ ইজ এ ফাংশন অফ ফাই, এই ফর্মে লিখেছিলে বোধহয়, তাই না? এই ফর্মে লেখার পরে অর্থাৎ এইটা বেসিক্যালি আর এর ফাংশন, এটা থিটার ফাংশন, এটা ফাই এর ফাংশন, তাই তো? এটা তারপরে সেপারেশন অফ ভেরিয়েবল টেকনিকে গিয়েছিলে। সেপারেশন অফ ভেরিয়েবল টেকনিকে যাওয়ার পরে তুমি আর এর ফাংশনটাকে ফাইনালি একটা ইউ দিয়ে লেখা হয়। ইউটা কি হয় বলো তো? ইউটা হয় বেসিক্যালি আর ইন্টু আর ফর্মে চলে যায়, এবং সেটাই হচ্ছে তোমার এই এটা এটা সম্পূর্ণ আর এর ফাংশন। আর থিটা ফাই এর ফাংশনটা কি হবে বলো তো? স্ফেরিক্যাল হারমোনিক্স এর টার্মসে লিখতে হয়। আরো কোনো সন্দেহ নেই তো? হুম, তোমার সেপারেশন অফ ভেরিয়েবল টেকনিক ইউজ করেছিলে? আচ্ছা, এখানে বইতে আছে নিশ্চয়ই, দেখে নাও একটু কোথায় আছে। কনফিডেন্স টানার জন্য ওয়ান ইলেকট্রন অ্যাটম কোথায় ছাপে? দেখো এখানে এখানে এই দেখো পোটেনশিয়ালটা লেখার পরে এই হচ্ছে সোনিয়াম, এইটা হচ্ছে তোমার শ্রোডিঙ্গার ইকুয়েশন। এই দেখো সেপারেশন অফ ভেরিয়েবল এখানে সরাসরি তাই দিয়েছে। সেপারেশন অফ সাই ইএলএম, এটা অবশ্য এন এর উপর ডিপেন্ড করে, তাই তো? ইকুয়াল তার মানে সাই এনএলএম তোমরা লিখতে অভ্যস্ত নরমালি। এখানে ই দিয়ে লিখেছে ঠিকই, কিন্তু সাই এনএলএম বেসিক্যালি, তাই তো? সাই এনএলএম আর থিটা ফাই ইজ ইকুয়াল টু আর এর ফাংশন এন্ড থিটা ফাই এর ফাংশন। তারপরে এটাকে সেপারেট করতে হয় আলটিমেটলি, তাই তো? সেপারেট করার পরে রেডিয়াল ফাংশনে সেপারেটেড হয়ে যায়। এগুলো তোমার বুঝতে পারছো যে সেন্ট্রিফিউগাল পটেনশিয়াল ইত্যাদি টার্ম আছে, এগুলো তোমরা অলরেডি করেছো। এবং তারপরে স্ফেরিক্যাল হারমোনিক্স এর ব্যাপারগুলো চলে আসে, কেমন? সুতরাং আমি জাস্ট ওই জিনিসটা ইউজ করছি। তার মানে ওয়েভ ফাংশন ইজ অ্যাকচুয়ালি, আমি এইটা আমি বেসিক্যালি আমি সরাসরি ইউজ করছি। বেসিক্যালি মনে করো আমি ওয়েভ ফাংশনটাকে কি লিখবো? লিখবো আর এর ফাংশন মাল্টিপ্লাইড বাই অ্যাঙ্গুলার ফাংশন। অ্যাঙ্গুলার ফাংশনটা বেসিক্যালি কি? স্ফেরিক্যাল হারমোনিক্স, কেমন? তাহলে রেডিয়াল পার্ট মাল্টিপ্লাইড বাই অ্যাঙ্গুলার পার্ট, এইভাবে আমি আমার ওই ফাংশনটা লিখবো, কেমন? তাহলে এবারে তুমি একটু খেয়াল করো কি বলছি এবারে। আচ্ছা, আমি কোথায় ছিলাম বইয়ের? পেজ ডাউন। কোথায় গেল? আচ্ছা, আমার দরকার নেই, আমি তো বোর্ডেই যাচ্ছিলাম, ঠিক আছে। এদিকে তাহলে এক কাজ করা যাক, আমি তাহলে কি করব দেখো, আমি আচ্ছা এটা নিয়ে আসি তারপরে। তাহলে আমি বলতে পারি এই আমি যে বোর্ডে যাচ্ছিলাম, কি বোর্ডে কি লেখা ছিল? দিস। আচ্ছা, তাহলে সাই ভি স্টার এই যে বস্তুটি বেসিক্যালি কি বলতো? এটাকে আমরা লিখবো কি? এটা আর আর এন এল, তাই তো? আর এন এল আর ওয়াই এল এম থিটা ফাই। এটা বেসিক্যালি এটা তো রেডিয়াল পার্টের ওই যে ওয়েভ ফাংশন, সরি, রেডিয়াল পার্টের যে ওয়েভ ফাংশনটা হয় সেটা তোমরা জানো যে এটা সবসময় রিয়েল হয়, তাই তো? এটা রিয়েল হয়, কিন্তু ওয়াই এল এম থিটা ফাই এটা হচ্ছে কমপ্লেক্স। এর কমপ্লেক্স নেচারটা আসে কোত্থেকে? এই এম এর থ্রু দিয়ে, কারণ এম এর সলিউশনটা তোমরা কি পেয়েছিলে? ই টু দি পাওয়ার প্লাস মাইনাস আই এম ফাই, কেমন? সুতরাং এইটা কমপ্লেক্স কিন্তু এইটা রিয়েল। তাহলে আমি এটাকে যখন স্টার করব বেসিক্যালি, তাহলে আমি ভাবতে পারি আর আর এন এল, ভালো করে খেয়াল করো আমি কি বলছি। তাহলে এটা স্টার করলে এটা কোনো আনচেঞ্জ থাকবে, তাই তো? আচ্ছা, তাহলে এটা ওয়াইএলএম একটা ওয়াইএলএম থিটা ফাই আসবে, একটা ওয়াইএলএম স্টার থিটা ফাই আসবে, তাই তো? ওয়াইএলএম স্টার থিটা ফাই আসবে একটা। অবভিয়াসলি এটা আমি একটু আইডেন্টিফাই করার জন্য এটা এল প্রাইম এম দুটো আলাদা স্টেট বলে, তাই তো? এল প্রাইম এম প্রাইম থিটা ফাই এক্স রইল। আর কি থাকবে? সাই এর জন্য কি লিখবো বলতো? লিখবো তোমার ওয়াইএলএম থিটা ফাই লিখবো। আর কি লিখবো বলতো? আর লিখবো এটা বেসিক্যালি এটা একটা আর আসবে, এটা একটা আর আসবে, তার মানে আর স্কোয়ার, আর স্কোয়ার। আর এখানে একটা এক্স বসে আছে, তাই তো? ডিভির জন্য কি লিখবো? ডিভির জন্য আর স্কোয়ার সাইন থিটা ডি থিটা
ডি ফাই, যেটা তোমরা নর্মালি লিখতে অভ্যস্ত স্ফেরিক্যাল পোলার কোঅর্ডিনেটে, কারণ আমি স্ফেরিক্যাল পোলার কোঅর্ডিনেট লিখে ফেলেছি, তাই তো? তাহলে আর স্কোয়ার এই সমস্ত জিনিসগুলো হবে, আর স্কোয়ার সাইন থিটা, ডি থিটা, ডি ফাই ইত্যাদি। ওকে, আর স্কোয়ারটা নেওয়ার দরকার তো নেই, আর তো নিয়ে ফেলেছি। ও সরি, অ্যাঙ্গুলার ইন্টিগ্রেশন সাই বি স্টার এক্স হাই এ ডিভি ডি। আচ্ছা, আমি তো অ্যাঙ্গুলার পার্টটা তো অলরেডি নিয়েছি, তাহলে আবার কি হবে? আচ্ছা, না আবার ডিভিটা লেখার দরকার নেই আপাতত, ডিবি থাক না, আপত্তি কি আছে? এই ফর্মে থাকবে, তাই তো? ঠিক আছে। সুতরাং এই 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 ফর্মে আমরা যদি লিখি, তাহলে এক কাজ করা যাক, এইটা যখনই লিখলাম, সার্টেনলি, ওকে, তাহলে এইবারে তুমি চলে এসো। তাহলে এক কাজ করা যাক, আমি এইবারে ইন্টিগ্রালটা তুমি ফলো করো, আমি বইতে যেটা আছে সেটা হচ্ছে এই রকম। এটা একটু ধৈর্য, আচ্ছা আমি এখানে লিখেওছি। আচ্ছা, কি লিখেছি বলতো, আমি বই থেকেই দেখে লিখেছি। ও এখানে বোধহয় একটু এক্সট্রা অপারেশন দিয়ে দিয়েছি, 4π/3 ইন্টু দিস, এটা 4π/3 টু দি পাওয়ার হাফ। ও বাবা, আমি অনেক ভুলভাল টুকেছি। আচ্ছা, এনিওয়ে, তাহলে আমি বইতে যাওয়াই ভালো সবচেয়ে। আচ্ছা, বইতে চলে যাই বরঞ্চ, এখানে আমার একটু ভুলভালটা করা হয়েছে। ওকে, নাও কাম টু দ্য পয়েন্ট। ওকে, সুতরাং আমার বক্তব্য কি দেখো, এই যে জিনিসটা ডট প্রোডাক্টটা এইভাবে লিখলাম, লিখে বললাম যে দ্যাট ক্যান বি রিপ্রেজেন্টেড বাই দিস। কি করে রিপ্রেজেন্ট করছি দেখো, যে এই আইকিউ এর মধ্যে তাহলে কি থাকবে বেসিক্যালি, আইকিউ এর মধ্যে দেখো এইগুলোর মধ্যে কি আছে প্রত্যেকটাতে, এই যে এক্স বিএ প্লাস আই ওয়াই বিএ, এইটাকে আমরা কি লিখেছি বলতো, এটাকে লিখেছিলাম এক্স বিএ প্লাস আই ওয়াই বিএ, মানে হচ্ছে তোমার এই অংশটা লিখেছিলাম আর ইন্টু 4π/3 হাফ y1 থিটা ফাই। এইটা কি লেখা হয়েছে আর ইন্টু 4π/6, তাই তো? তাহলে এখান থেকে তুমি একটা আর পাবে, এখান থেকে একটা আর পাবে, তাই তো? সরি, এখান থেকে একটা আর পাবে, এর জন্য আর মাল্টিপ্লাইড বাই স্ফেরিক্যাল হারমোনিক্স, কারেক্ট? স্ফেরিক্যাল হারমোনিক্স এর পরটা আসছে, আমি এই যে এই ফ্যাক্টরগুলো বাদ দাও, এই ফ্যাক্টরগুলো তুমি বাইরে চলে আসবে সরাসরি। আর ইন্টু স্ফেরিক্যাল হারমোনিক্স, তুমি এইভাবে কল্পনা করো, আর ইন্টু স্ফেরিক্যাল হারমোনিক্স, এবং স্ফেরিক্যাল হারমোনিক্স কি, এখানে যখন 1 তখন স্ফেরিক্যাল হারমোনিক্স 1, এরকম ভাবে ভাবো, কেমন? সুতরাং তাহলে আমি কি হবে দেখো, যে আমি যেন অ্যাসিভ ভাবতে পারি, আর এখান থেকে একটা আর আসলো, আর কি থাকবে, আর একটা থাকবে আর স্কোয়ার ডি আর সাইন থিটা ডি থিটা ডি ফাই। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, তাহলে এখান থেকে একটা আর আসবে, তাই তো? কারেক্ট। ঠিক সিমিলারলি এর থেকে ওটা আর আসবে, এই যে আর আসছে। আচ্ছা, দেখো ফরচুনেটলি ফ্যাক্টরটা কি বলতো, ফ্যাক্টরটা সবার ক্ষেত্রেই 4π/3 হাফ, এটা সবটাই পুরো বাইরে চলে আসলো। ভেতরে যখন পড়ে থাকবে, যখন মনে করো পজিটিভ 1 এর জন্য হচ্ছে কিউ ইকুয়াল টু 1, তখন কোনটা থাকবে, তাহলে সেটা হবে আর ইন্টু y11 থিটা ফাই। তারপরে কি করছো, তারপরে তুমি ডিভি ভলিউমের উপর ইন্টিগ্রেট করছো। ডিভি করার অর্থ কি, আর স্কোয়ার ডি আর সাইন থিটা ডি থিটা ডি ফাই। সাইন থিটা ডি থিটা ডি ফাই মানে কি, সেটা সলিড অ্যাঙ্গেল ডি ওমেগা। সাইন থিটা ডি থিটা ডি ফাই মানে সলিড অ্যাঙ্গেল, সেটা কোথায় ইন্টিগ্রেট করবে, অ্যাঙ্গুলার পার্টে ইন্টিগ্রেট করবে। তাহলে আর স্কোয়ার যে পার্টটা রইলো রেডিয়াল পার্টের সাথে আর একটা গুণ হলো, আর স্কোয়ার হয়ে গিয়ে আর কিউব করলো, আর কিউব ডিআর। আর কি বোর্ড থাকবে বলতো, রেডিয়াল পার্টে তোমার কি আসবে, রেডিয়াল পার্টে ওয়েভ ফাংশনের জন্য যে গুণটা আসলো, সেই রেডিয়াল পার্টে গুণটা আর এন এল করে এই ফর্মে চলে আসলো, আর এন এল দিস। আচ্ছা, আমি ওই আরটার দরকার নেই, তো আমি ওয়েভ ফাংশনের মধ্যেই ঢুকে গেছি। আর এন এল ইত্যাদি আমি একটু আগে তোমাদের দেখালাম যে ওয়েভ ফাংশনটা কিভাবে লিখতে হয়, সাই ইকুয়াল টু দিস, তাই তো? জাস্ট সাই এন এল ইকুয়াল টু কি লিখলাম, আর এন এল ওয়াই এল এম থিটা ফাই, দ্যাটস অল। সেটাই বেটার।
আরএনএল করেই লিখেছে, আমি ইউ দিয়ে ভাবছিলাম, আরএনএল দিয়ে করা আছে। সুতরাং এবারে বুঝতে পারছো তো, একটা আর আসছে কোত্থেকে বলো তো, একটা আর আসছে এদের কন্ট্রিবিউশন থেকে, এখান থেকে একটা আর আসে, এখান থেকেও আর আসে, এখান থেকেও আর আসবে, একই রকম। কেমন? তাহলে আর আর আসলো, আর 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 স্কোয়ার আর একটা থাকবে কোত্থেকে, না ভলিউম ইন্টিগ্রালের পার্ট থেকে, আর স্কোয়ার ডি আর সাইন থিটা ডি থিটা ডি ফাই, আর স্কোয়ার ডি আর থাকার জন্য আর কিউব ডি আর হয়ে গেল। আর রেডিয়াল পার্ট কি হবে, রেডিয়াল পার্ট সাই স্টার সাই, সাই এ স্টার সাই বি, তার রেডিয়াল পার্ট হবে কি আর এন এল প্রাইম আর, আর এন এল আর। অ্যাঙ্গুলার পার্টটা কি, অ্যাঙ্গুলার পার্টটা পরে লেখা হয়েছে ওয়াই এল এম স্টার থিটা ফাই আর ওয়াই এল এম থিটা ফাই, অ্যাঙ্গুলার পার্টের ইন্টিগ্রেশন। আচ্ছা, এরপরে এদের মধ্যে যে, এদের যে মধ্যে যে অ্যাঙ্গুলার গেল, সেইটা কত ছিল, সেইটা অ্যাঙ্গুলার পার্টটা ছিল এই ফর্মে ওয়াই ওয়ান ওয়ান থিটা পাই, এটা ওয়াই ওয়ান মাইনাস ওয়ান থিটা পাই, ইত্যাদি ইত্যাদি। সঙ্গে কিরকম ভাবে হবে, ওয়াই ওয়ান কিউ থিটা পাই, মানে কিউ যখন ওয়ান তখন এখানে আই ওয়ান লিখতে হবে। তাহলে এখানে তিনটে ইন্টিগ্রেশন আছে বেসিক্যালি, কিউ ইকুয়াল টু ওয়ান, আই ওয়ান লিখে তুমি দেখবে পেলে, কিউ যখন জিরো তখন এখানে ওয়াই ওয়ান জিরো দিয়ে আসবে, কিউ যখন মাইনাস ওয়ান তখন আর একটা আসবে। বেসিক্যালি তিনটে ইন্টিগ্রেশন আছে, কেমন? অর্থাৎ আমি কিউ ইন্ডেক্স দিয়ে একই রকম ভাবে লেখা যাচ্ছে বলে আমি কিউ ইন্ডেক্স দিয়ে আমি শুরু শেষ হয়ে গেছে আমার লেখাটা, কারেক্ট? সুতরাং আমার ফাইনালি দিস ইজ মাই ইন্টিগ্রাল, এই অংশটা আমার পড়ে রইল। এটা দুর্দান্ত একটা ব্যাপার হয়ে গেল। কি ব্যাপার হয়ে গেল? তাহলে দেখো ই ডট আর বি এ ক্যান বি রিটেন লাইক দিস, ই কিউ স্টার আই কিউ লাইক দিস। তাহলে এই আই কিউ এ ইন্টিগ্রেশনটা যদি কোনো সময় জিরো হয় তাহলে এই ডট প্রোডাক্টটা জিরো হয়ে যাবে, তার মানে ট্রানজিশনটা ফরবিডেন। আর যদি নন জিরো হয় তাহলে ট্রানজিশনটা অ্যালাউড। কি রকম ট্রানজিশন অ্যালাউড? ডাইপোল অ্যালাউড, কেমন? তাহলে এই ইন্টিগ্রালটাই আমার হচ্ছে মেইন ইন্টিগ্রাল, যেখান থেকে আমি বলতে পারবো whether the transition is allowed or not। এটা দিয়ে এটা 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 দেখার জন্য খুব বেশি বুদ্ধি খরচ করতে হবে না। কি করবে, শুধু এই লেখাটা যখন তুমি সাকসেসফুলি লিখতে পারলে, তাহলে এইবারে দেখো এটা রেডিয়াল পার্টের ইন্টিগ্রেশন, এটা কখনোই জিরো হবে না, এই পার্টটা তো জিরো হবেই না, কেমন? রেডিয়াল পার্ট তো কখনো জিরো হবে না এই ওয়েভ ফাংশনটা, কারণ আরএনএল এই ওয়েভ ফাংশন কখনো জিরো হয় না, কেমন? তাহলে যেটা জিরো হতে পারে সেই রেডিয়াল এই 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 পার্টটা থেকে, এই পার্টের অ্যাঙ্গুলার পার্টের ইন্টিগ্রেশন তোমায় করতে হবে। কিন্তু অ্যাঙ্গুলার পার্টের ইন্টিগ্রেশনে তো যথেষ্ট ঝঞ্ঝাটের ইন্টিগ্রেশন, ওয়াই এল এম এটা থিটা ফাই, ওয়াই ওয়ান কিউব, ওয়াই এল এম থিটা ফাই ইত্যাদি ইত্যাদি, তার উপরে আবার সাইন থিটা ডি থিটা ডি ফাই দিয়ে গুণ করে ইন্টিগ্রেশন। না, অবশ্যই জটিল, কিন্তু তোমাকে জটিলতার মধ্যে দিয়ে যেতে হবে না। ইউ হ্যাভ সাম ট্রিক্স। কি ট্রিক? আচ্ছা, এইবারে তুমি দেখো যে আমি এইবারে প্যারিটি কনসিডারেশন থেকে এই ট্রিকটা আমি ইউজ করব। তার মানে আমি তোমাদের আরেকবার রিপিট করছি, এই ইন্টিগ্রালটার উপরে ডিপেন্ড করবে তোমার সবকিছু, যে whether the transition is allowed or not, কেমন? তাহলে এইটাকে আমি যদি এবারে প্যারিটি কনজারভেশন নিই, এই প্যারিটির কথা ভাবি, তোমরা বলো তো এইটার প্যারিটি কত, এইটার প্যারিটি কত, এইটার প্যারিটি কত, এইটার প্যারিটি কত? অর্থাৎ প্যারিটি বলতে আমি মিন করছি কি বলতো, আর যদি গোস টু মাইনাস আর হয় তাহলে ওয়েভ ফাংশনটা কেমন হবে, তাই তো? ওয়েভ ফাংশনের কেমন হবে? যদি ওয়েভ ফাংশনটা একটা নেগেটিভ সাইন হয় তাহলে তার অড আর না হলে ইভেন, এবং সেটা ডিক্টেট হবে কার দিয়ে? অ্যাঙ্গুলার মোমেন্টাম দিয়ে। তোমরা জানো যে স্ফেরিক্যাল হারমোনিক্স তার যে প্যারিটি, তার প্যারিটি কত? মাইনাস ওয়ান টু দি পাওয়ার এল। তাহলে এর প্যারিটি কত? মাইনাস ওয়ান টু দি পাওয়ার এল প্রাইম। আর কিছু বলার দরকার নেই। তারপরে আর যদি গোস টু আর প্রাইম হয় তাহলে এইটা দেখা যাবে এর প্যারিটি কত হবে? মাইনাস ওয়ান টু দি পাওয়ার এল প্রাইম। এইটার জন্য কত? এটা এটা এল মানে কি, এখানে ওয়ান, মাইনাস ওয়ান টু দি পাওয়ার ওয়ান। এইটা কত? মাইনাস ওয়ান টু দি পাওয়ার এল। আচ্ছা, এখানে স্টার আছে, সরি, এখানে মাইনাস ওয়ান টু দি পাওয়ার
মাইনাস এল হয়ে যাবে, তাই তো, মাইনাস এল প্রাইম হয়ে যাবে। সুতরাং স্টার থাকার জন্য তাহলে ওয়াই এল এম স্টার ইত্যাদিতেই থাকার জন্য তাহলে এর টোটাল প্যারিটিটা কত, মাইনাস ওয়ান টু দি পাওয়ার এল মাইনাস এল প্রাইম প্লাস ওয়ান। এটা অবশ্য এল প্রাইমের উপরে প্লাস মাইনাস ডিপেন্ড করে না, সরি সরি, এমটা মাইনাস প্লাস ডিপেন্ড করে। তাহলে দিস ইজ দ্য প্যারিটি। আচ্ছা এখানে লিখে দিয়েছে মাইনাস ওয়ান টু দি পাওয়ার এল, এটাই তো প্যারিটি হয়, মাইনাস ওয়ান টু দি পাওয়ার এল, তাই তো, মাইনাস ওয়ান টু দি পাওয়ার এল প্লাস এল প্রাইম প্লাস ওয়ান, দিস ইজ দ্য প্যারিটি, তাই তো, এইটা হচ্ছে প্যারিটি। আচ্ছা প্যারিটি এরপরে কি, এই প্যারিটি যখন হয়ে গেল, অর্থাৎ এইটাকে, এইটা কখনো ইভেন হতে পারে কখনো অড হতে পারে, কি ডিপেন্ড করবে কি, এইটার পাওয়ারের উপরে। এই পাওয়ারটা যদি ইভেন হয়, এই পাওয়ারটা যদি ইভেন হয় তাহলে কি হবে, আইকিউ রিমেন আনচেঞ্জ, অর্থাৎ কিনা আইকিউ ইজ ইকুয়াল টু লেফট হ্যান্ড সাইড টু রাইট হ্যান্ড সাইড, যদি এটা ইভেন হয়ে যায়, কারণ মাইনাস ওয়ান টু দি পাওয়ার ইভেন মানে প্লাস হয়ে যাচ্ছে। কিন্তু যদি এটা এটা তার মানে নেগেটিভ হয়ে যাবে, অর্থাৎ কিনা অড হয়ে যাচ্ছে। তার মানে ডিপেন্ডিং আপন দা ইন্ডেক্স এল প্লাস এল প্রাইম প্লাস ওয়ান, এইটার উপরে ডিপেন্ড করে it will decide whether the total parity is even or odd. যদি ইভেন হয় তাহলে কি ঘটবে, অড হলে আবার কি ঘটবে। ইভেন হলে কি হবে, ইভেন হলে এই যে ইভেন হলে এটা এই ইন্টিগ্রেশনটা তাহলে কি হবে, ইভেন হলে তোমার কি বেসিক্যালি হবে বলতো, ইভেনকে যখন তুমি ইন্টিগ্রেট করো, আচ্ছা বেশ, তাহলে ইভেন যদি বলতো এটা, এটা তোমার হবে তোমার বেসিক্যালি কি বলে ওটাকে, নন ভ্যানিশিং হবে, যদি অফ করে যাবে ইভেন ফাংশন আর বেসিক্যালি। তাহলে এটা তুমি যদি করো তাহলে সেক্ষেত্রে হবে কি, যে ইভেন ফাংশন যদি হয় তাহলে বেসিক্যালি এটা এই ইন্টিগ্রালটা সার্ভাইভ করবে, কেমন, আর যদি অড ফাংশন হয় তাহলে সেটা সার্ভাইভ করবে না, ঠিক আছে। সুতরাং তাহলে এটা ইভেন আর অডের, তাহলে ইভেন ইভেন হবে কখন, এল প্লাস এল প্রাইম প্লাস ওয়ান, এটাকে ইভেন হতে গেলে কি হতে হবে, তাহলে এল প্লাস এল প্রাইম ইজ ইকুয়াল টু অড হতে হবে, তাই তো, এল প্লাস এল প্রাইম প্লাস ওয়ান এটাকে যদি ইভেন হতে হয় তার মানে এটা ইকুয়াল টু ইভেন, তাহলে ওয়ানটা ওদিকে নিয়ে গেলে ইভেন থেকে একটা বাদ দিলে কি হয়, অড হয়ে যাবে। তাহলে এল প্লাস এল প্রাইম ইকুয়াল টু অড, এল প্লাস এল প্রাইম অড মানে কি, দুটোর যোগফল অড হলে অবশ্যই একটা অড একটা ইভেন হতে হবে। তার মানে এল আর এল প্রাইম এটা কোত্থেকে এসছে, একটা হচ্ছে সাই বি থেকে এসছে, একটা সাই এ থেকে এসছে, তার মানে দুটো স্টেট থেকে এসছে। তার মানে দুটো স্টেট তাদের যদি অপোজিট প্যারিটি হয় তবেই ডাইপোল ট্রানজিশন সম্ভব, এন্ড দ্যাট ইজ দ্য ডাইপোল সিলেকশন রুল। কেমন, ডাইপোল সিলেকশন রুল বলছে যদি তোমার হয় যে তোমার কি বলবে, ডাইপোল এল আর এল প্রাইম, তাই তো, অর্থাৎ অ্যাঙ্গুলার মোমেন্টাম, তাই তো, অর্থাৎ এল আর এল প্রাইম তাদের, তারা একে অপরের যদি অপোজিট প্যারিটি হয় তাহলে তাহলে ট্রানজিশন সম্ভব। তার মানে আমি এল মাইনাস এল প্রাইম তার মানে কি ভাবতে পারি, এটা হচ্ছে ডেল্টা, সরি প্লাস মাইনাস ওয়ান, তার মানে ডেল্টা এল ইকুয়াল টু প্লাস মাইনাস ওয়ান, দিস ইজ দ্য সিলেকশন রুল। কেমন, তাহলে সিলেকশন রুল অনুযায়ী বলতে পারো ডেল্টা এল ইকুয়াল টু, ডেল্টা এল মানে এল মাইনাস এল প্রাইম বেসিক্যালি, সেটা ইকুয়াল টু প্লাস মাইনাস ওয়ান। আচ্ছা আমি অনেক কথাই বলেছি, এবারে তোমাদের কোশ্চেন নিয়ে নিই দুটো চারটা, তারপরে আমি অন্য যাবো উত্তরে, কারণ আমি অনেকটা তোমাদের ঘেঁটে যেতে পারে, কারণ আমি অঙ্কগুলো মুখে মুখে বলছি তো। আচ্ছা এনি কোয়েশ্চেন ফার্স্ট, কি রে বাবা বোঝেনি নাকি কোশ্চেন, হিংসুক অন করে গেছো কি, বলবে কিছু নাকি না তোমার অন এমনি হয়ে গেছে। না স্যার, আমার এখানে অন দেখাচ্ছে না, আপনার ওখানে দেখাচ্ছে কেন? ও আচ্ছা আচ্ছা বেশ ঠিক আছে। আচ্ছা কোশ্চেন, কারোর কোশ্চেন আছে, নো কোশ্চেন, গুড, তাহলে আমি এগিয়ে যাই।
নেই তো? ব্যাপারটা খুবই সোজা, একটু ধৈর্য ধরে তোমরা বসে কষলেই হবে। আমি যেটা আসলে এটা তো বোর্ডে কষলে তো সবটা পুরো করে দেওয়া যায়, কিন্তু এখানে তো আমি কোডে বললাম না, আমি জাস্ট তোমাদের মুখে মুখে বললাম যে কি করে আসছে। একটু খেয়াল করবে যে যাতে করে ঠিকঠাক হয়। ইভেন ফাংশন, অড ফাংশন, তাদের যে ইন্টিগ্রেশন, আচ্ছা অড হলে কি হবে, জিরো হয়ে যায়, তাই তো? অড ফাংশনের ইন্টিগ্রেশন ওভার সিমেট্রি, তাই তো, সেটা জিরো হয়ে যায়। সেগুলো তোমরা তো অলরেডি তোমাদের ডেফিনেটিক্যালের প্রপার্টি থেকেই জানো ওগুলো। সুতরাং এগুলো আমি আর কষে দিইনি, বা রাদার আমি বলেছি অবশ্য। আচ্ছা, আর কোনো কোশ্চেন নেই, তাই তো? তাহলে এটা যখন হয়ে গেল, তাহলে এক কাজ করা যাক, এটা প্যারিটি প্যারিটি কনসিডারেশন থেকে আমি করে ফেললাম, না হলে আমাকে ওই একটা অদ্ভুত একটা বাজে ইন্টিগ্রেশন করতে হতো, সেটা সম্ভব নয়। সুতরাং আমরা প্যারিটি কনজারভেশন থেকেই বলতে পারি যে ডেল্টা এল ইকুয়াল টু প্লাস মাইনাস ওয়ান, দিস ইজ দ্য সিলেকশন রুল। এবারে বুঝতে পারছো তো হারমোনিক অসিলেটরে কেন একটার পরে আরেকটা ট্রানজিশন হয়? এন ইকুয়াল টু, মনে করো এন ইকুয়াল টু 5 থেকে, আমি যদি বলি এন ইকুয়াল টু 5 থেকে 7, এই ট্রানজিশনটা কি সম্ভব? তোমাদের উত্তরটা হচ্ছে না, ডাইপোল অ্যালাউড নয়, তাই তো? ডাইপোল অ্যালাউড নয়, কিন্তু হায়ার ট্রানজিশন সম্ভব, তাই তো? সুতরাং ডাইপোল অ্যালাউড, কিন্তু ডাইপোল অ্যালাউড ট্রানজিশন কখন হয়? যখন নাকি তোমার ডেল্টা এল ইকুয়াল টু প্লাস, অর্থাৎ দুটো স্টেট যখন অপোজিট প্যারিটির হয়, ঠিক আছে? দুটো স্টেট যখন অপোজিট প্যারিটির হবে, তখন ডাইপোল ট্রানজিশন সম্ভব, ঠিক আছে? আচ্ছা বেশ, কিছু কোশ্চেন হলো না, কি আশ্চর্য, বুঝছে না আমার এখানে কয়েকটা কোশ্চেন হওয়া উচিত ছিল। আসলে এই কোশ্চেনটা তোমরা করছো না কেন আমি বুঝতে পারলাম না। এনিওয়ে, ঠিক আছে, না কোশ্চেন করছো ঠিক আছে, কিন্তু কোশ্চেন হওয়ার সম্ভাবনা ছিল। এনিওয়ে, লেট মি কাম টু দ্য আদার পয়েন্টস। ওকে, সুতরাং এটা করার পরে প্যারিটি কনজারভেশন থেকে দেখতে পাচ্ছি যে এখানে কি লিখেছে, the electric dipole operator only connects state of opposite parity, মানে ডেল্টা এল ইকুয়াল টু প্লাস মাইনাস ওয়ান। আচ্ছা, এবারে ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার, যেটা তুমি এম দিয়ে লেখো, ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বারে তোমরা কি লেখো? ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বারে তাহলে দেখো যে ওই আবার ইন্টিগ্রালের মধ্যে ঢোকো, আবার ইন্টিগ্রালের যে ফাই পার্টের ইন্টিগ্রেশন কি হবে, এর মধ্যে যে ফাই পার্টের ইন্টিগ্রেশন মানে কি? সেটা হচ্ছে তোমার এই যে ফাই পার্ট কোত্থেকে আসবে? এটার জন্য ই টু দি পাওয়ার স্টার আছে বলে ই টু দি পাওয়ার মাইনাস আই এম প্রাইম ফাই হবে, তাই তো? এটা হবে ই টু দি পাওয়ার মাইনাস আই এম প্রাইম ফাই। এইটার জন্য কি হবে? এটা এমটা কত, কিউ আছে, সরি এমটা কত, কিউ, হ্যাঁ কিউ মানে জিরো প্লাস মাইনাস ওয়ান হতে পারে আমাদের, যখন যেটা ধরবো। আচ্ছা, তাহলে এটার জন্য কিউ ই টু দি পাওয়ার আই কিউ ফাই, এটার জন্য কি ই টু দি পাওয়ার আই এম ফাই। তাহলে ফাই এর গুলো সবগুলো ই টু দি পাওয়ার করে আছে, তাহলে এবারে যদি কম্বাইন করো ই টু দি পাওয়ার আই কমন নিয়ে এম প্লাস কিউ মাইনাস এম প্রাইম ফাই, এটাকে ইন্টিগ্রেট করবে কার উপরে? ডি ফাই এর উপরে, তাই তো? তাহলে এখানে দেখো ইন্টিগ্রেশন করে দিয়েছে ডি ফাই এর উপরে, এই যে ই টু দি পাওয়ার আই এম প্লাস কিউ মাইনাস এম প্রাইম ফাই ডি ফাই, 0 থেকে 2 পাই। কেমন? আগে শুধু এল এর কনসিডারেশন থেকে দেখলাম যে ডেল্টা এল ইকুয়াল টু যদি প্লাস মাইনাস ওয়ান হয় তাহলে ট্রানজিশন সম্ভব, কিন্তু এটাই কি সব না, কারণ এম এর পার্টও তো রয়েছে। এম কে তো তোমার ধরতে হবে যে এম কোথায় জিরো হয় আর কোথায় জিরো হয় না। যদি এম এর ইন্টিগ্রেশন জিরো হয়ে যায় তাহলে এল প্লাস মাইনাস ওয়ান হলেও তো তুমি রক্ষা করতে পারবে না। তাহলে এম এর কন্ট্রিবিউশনটাও তোমায় দেখতে হবে। তাহলে এম এর কন্ট্রিবিউশনটা কি আছে? এটা দেখা গেল ই টু দি পাওয়ার আই এম প্লাস কিউ মাইনাস এম প্রাইম ফাই। তাহলে এটাকে যদি নন জিরো হতে হয় তাহলে তোমরা কি লেখো? যে এম প্লাস কিউ মাইনাস এম প্রাইম, এটাকে তোমার জিরো হতে হয়, তাই তো? এটাকে যদি জিরো হতে হয়, আচ্ছা এটা দুরকম হতে পারে যে কিভাবে জিরো করবে। এখানে কিউ যদি জিরো হয়, এক্সাম্পল কিউ যদি জিরো হয় মানে কি? তার মানে কি পোলারাইজেশন ইজ ইন দা জেড ডিরেকশন। কিউ ইকুয়াল টু জিরো, তার মানে তাই তো কিউ ইকুয়াল টু জিরো মানে ইজেড,
এই যে E0 সেটা হচ্ছে জেড ডিরেকশনে পোলারাইজেশন, তাই তো? অর্থাৎ জেড ডিরেকশন বরাবর যদি পোলারাইজেশন হয়, অর্থাৎ ইলেকট্রিক ফিল্ড যদি জেড ডিরেকশন বরাবর থাকে, তাহলে কি হবে? এম ইকুয়াল টু 0 হবে। সরি, এম নয়, কিউ দিয়ে লিখেছি কেন, কিউ ইকুয়াল টু 0 হবে। কিউ ইকুয়াল টু 0 হলে আই মাইনাস এম প্রাইম ফাই ডি ফাই, তাই তো? এটাকে আবার যদি 0 হতে হয় তাহলে কি হবে? হতে হয় তাহলে আমার কি হতে হবে? এ মাইনাস এম প্রাইম, এই যে বস্তু, সরি পরের লাইন আছে, এটাকে তার মানে কি, এটাকে এ মাইনাস এম প্রাইম, এটাকে ইটসেলফ 0 হতে হবে, না হলে এটা সার্ভাইভ করবে না ইন্টিগ্রেশনটা, কারণ সব ইন্টিজার তো, এম গুলো ইন্টিজার, কেমন? এমটা যেহেতু ইন্টিজার, এ মাইনাস এম প্রাইম ফাই ডি ফাই যদি ইন্টিগ্রেট করো 0 থেকে 2 পাই, এই ইন্টিগ্রালটা সার্ভাইভ করবে অনলি হোয়েন এ মাইনাস এম প্রাইম ইকুয়াল টু 0, প্রোভাইডেড কিউ ইকুয়াল টু 0। তাহলে এম মাইনাস এম প্রাইম 0 মানে কি? তার মানে ডেল্টা এম, অর্থাৎ পার্থক্য, অর্থাৎ একটা লেভেলের এম আর একটা লেভেলের এম প্রাইম, এদের মধ্যে এম এর যে পার্থক্য ডেল্টা এম প্রাইম শুড বি 0। তার মানে এম ইকুয়াল টু এম প্রাইম মানে হচ্ছে ডেল্টা এম ইকুয়াল টু 0, বুঝতে পেরেছো? তার মানে ডেল্টা এল ইকুয়াল টু প্লাস মাইনাস 1 হচ্ছে অ্যাজ ওয়েল অ্যাজ ডেল্টা এমটাকেও 0 হতে হবে যদি পোলারাইজেশন জেড ডিরেকশন বরাবর হয়। কিন্তু পোলারাইজেশন যদি অন্যদিকে হয়, অর্থাৎ প্রোপাগেশন ভেক্টর যদি জেড ডিরেকশনে হয়, পোলারাইজেশন কি হবে? এক্স ওয়াই প্লেনে হবে। তাহলে সেক্ষেত্রে হবে তোমার ডেল্টা এম ইকুয়াল টু প্লাস মাইনাস 1, অর্থাৎ এইটাকে আমরা বলি ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার, এম দিয়ে যেটা লেখা হয়। তাহলে ডেল্টা এল ইকুয়াল টু প্লাস মাইনাস 1 along with the condition of delta m, delta m equal to 0 হবে কখন? যদি পোলারাইজেশনটা জেড ডিরেকশন বরাবর হয়। আর ডেল্টা m equal to প্লাস মাইনাস 1 হবে কখন? যখন নাকি পোলারাইজেশনটা তোমার এক্স এবং এক্স ওয়াই প্লেনে হয়, অর্থাৎ কিনা এক্স পোলারাইজ বা ওয়াই পোলারাইজড লাইট হয়, অর্থাৎ সার্কুলার পোলারাইজেশন, কেমন? সুতরাং আমি এর চেয়ে বেশি ডিটেলে যাবো না, কারণ বাকিটা করতে গেলে আমাকে পুরো ইন্টিগ্রেশনটা বুঝতে হবে। আর ইউ কমফোর্টেবল? যেটা ঠিকঠাক হলো প্লিজ। তাহলে সিলেকশন রুল বলছে যে, ডাইপোল সিলেকশন রুল বলছে কি, যে একটা ডাইপোল ট্রানজিশন সম্ভব যদি ডেল্টা এল ইকুয়াল টু প্লাস মাইনাস 1 হয়। ডেল্টা এলটা কি বলতো? এল হচ্ছে অ্যাঙ্গুলার মোমেন্টাম কোয়ান্টাম নাম্বার, তাই তো? অ্যাঙ্গুলার মোমেন্টাম কোয়ান্টাম না, ডেল্টা এল মানে কি? ডিফারেন্স বিটুইন অ্যাঙ্গুলার মোমেন্টাম কোয়ান্টাম নাম্বার অফ দি লেভেলস ইনভলভিং দি ট্রানজিশনস, অর্থাৎ দুটো লেভেলের কথা যেটা ভাবছো, তাদের যে অ্যাঙ্গুলার মোমেন্টাম কোয়ান্টাম নাম্বার আছে, তাদের মধ্যে যেন পার্থক্যটা পাল প্লাস মাইনাস 1 হয়, তাহলে এটাকে ডাইপোল সিলেকশন রুল। কিন্তু এটাই সব নয়, এর সঙ্গে যদি পোলারাইজেশনের ব্যাপার থাকে, তাহলে পোলারাইজেশনটা হয়, তাহলে সেক্ষেত্রে ডেল্টা এম ইকুয়াল টু 0, অর্থাৎ ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার তাদের যে দুটো ডিফারেন্স, দ্যাট শুড বি 0, অথবা ডেল্টা এম ইকুয়াল টু প্লাস মাইনাস 1 যখন ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড সার্কুলারলি পোলারাইজড, কেমন? অর্থাৎ এক্স অথবা ওয়াই পোলারাইজড লাইট, কারেক্ট? ওকে, এনি কোয়েশ্চেন? নো কোয়েশ্চেন? আচ্ছা, গুড। আচ্ছা, এটা হলো ডাইপোল সিলেকশন রুল। ওকে, গুড। কিন্তু তাহলে এইবারে যদি আমি চলে আসি, মনে করো হায়ারোডাইজে চলে যাই, যদি হায়ারোডে চলে যাওয়া মানে কি, ওই ম্যাট্রিক্স এলিমেন্টটা যেটা মনে আছে তো, ম্যাট্রিক্স এলিমেন্ট হায়ারোডাইজে যাওয়ার অর্থ কি? হ্যাঁ বলো ভাই, বলো 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 বলো। আজকে এই পর্যন্ত থাক। আছে থাকবে। আসলে জেনারেল ক্লাসে না এই ফ্রিডমটা আমি দিই না চট করে, কারণটা হচ্ছে আমি তো তোমাদের টেনে এনে ক্লাস করাতে পারবো না, তোমরা বলবে আজকে আমার স্পেশাল আছে, অমুক আছে। আচ্ছা যাকে, তোমার যখন ভালো লাগছে না আজকে ছেড়ে দিচ্ছি, কেমন? কিন্তু জেনারেল ক্লাসে কিন্তু ছাড়া যাচ্ছে না আর কি ওইরকম ভাবে। স্পেশাল পেপারে যেমন আমি যখন খুশি ক্লাস নিতে পারি,
তো জানতে পারছে পারি না না। ঠিক আছে, আজই ছেড়ে দিলাম। আচ্ছা, তোমাদের কোশ্চেন আজকে আগে শুনে নিই। এনি কোশ্চেন? আমি অ্যাটমিক স্ট্রাকচার, এই অ্যাটমিক আরেকটু বোধহয় পড়াতে হবে, তারপরে আমি স্ট্রাকচারে ঢুকবো। আচ্ছা, স্ট্রাকচারে ঢোকার আগে আমাকে একটা তোমাদের সাথে হিসেব নিকেশ করে নিতে হবে। আমি আসলে এটা ঠিকই যে আমি সব জিনিসই পড়িয়ে দিচ্ছি বেসিক থেকে, কিন্তু আমি আবার সব জিনিস পড়াতে কমফোর্টেবলও ফিল করি না। যেমন হচ্ছে রিলেটিভিস্টিক কোয়ান্টাম মেকানিক্স। রিলেটিভিস্টিক কোয়ান্টাম মেকানিক্স তোমরা কি কি পড়েছো বলো তো, আমার একটু জানতে হবে, না হলে আমি পড়াতে পারবো না। কারণ কোয়ান্টাম মেকানিক্স এর অ্যাপ্লিকেশন তো পড়াচ্ছি বেসিক্যালি, আমি এখনো পর্যন্ত নন রিলেটিভিস্টিক কোয়ান্টাম মেকানিক্সে আছি। এরপরেই আমাকে ঢুকতে হবে রিলেটিভিস্টিক কোয়ান্টাম মেকানিক্স। রিলেটিভিস্টিক কোয়ান্টাম মেকানিক্সে কি পড়েছো তোমরা? মানে ক্লাইন জর্ডান ইকুয়েশন পড়েছো? পড়েছো তো? আচ্ছা, আর কি পড়েছো? হ্যাঁ, ডিরাক ডিরাক ইকুয়েশন পড়েছো? হ্যাঁ স্যার। কি রে বাবা, কথা বলে না এরা কেন? ডিরাক ইকুয়েশন পড়েছো তো রে বাবা? স্যার সবাই হয়তো পড়িনি, আমাদের ছিল স্পেশাল পেপারে পড়তে হয়। না, স্পেশাল পেপারের কথা বাদ দাও, স্পেশাল পেপারে আমি চিন্তিত নই। আমি বলছি ডিরাক ইকুয়েশন পড়ানো হয়নি? স্যার না। ও, মানে ডিরাক ম্যাট্রিক্স প্র্যাকটিস কিছু জানো না তোমরা? স্যার না। তোমাদের কি আর কোয়ান্টাম মেকানিক্স আছে? আস্তে 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 কি আওয়াজ হচ্ছে কেন? তো বলছি কোয়ান্টাম মেকানিক্স কি আর আছে তোমাদের? নেই তো? তোমরা রিলেটিভিস্টিক কোয়ান্টাম মেকানিক্স পড়োনি? করোনার মধ্যে এগুলো হয়নি আর। ও, ই বাবা, ই মরেছি রে, বিপদে পড়া গেল। সে তো আমাকে পড়াতে হবে, সর্বনাশ করেছে। আর তারপরে তোমরা যখন তখন ছুটি চাইলে তো এবারে হবে না তাহলে। আচ্ছা, আমি তাহলে একটু রেডিমেড পড়িয়ে দেবো একটু আধটু ডিরাক ম্যাট্রিক্স। বাবারে, কি করে পড়াবো এত শর্টে? পুরো বড় কোর্স তো ওটা ডিরাক থিওরি। আচ্ছা, যাক, আমি দেখি কতটুকু পড়ানো যায়।